আমরা একটা সার্কুলেটরি সিস্টেমের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কোয়েশ্চেনটা দেখে নেই। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সাম্পল প্রবলেমটি। এটা হচ্ছে আমাদের প্রবলেমের আগে যে মূল লেখাটা, আর তার সাথে হচ্ছে চারটি অপশন, এই চারটি অপশনে ট্রু অথবা ফলস এগুলো মেনশন করে আনসার করতে হবে। তো so let's read the question first. In mammals, a high blood pressure is needed to achieve a high blood flow, cardiac fluid flow, and to overcome any vascular resistance against the flow of blood. In order to make deductions about blood flow, Poiseuille's law is used, which is shown in the figure. So basically আমাদেরকে বলছে যে এই Poiseuille's law বা ইকুয়েশনটা দিয়ে আমরা হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম, ম্যামাল সার্কুলেটরি সিস্টেমের আমরা বিভিন্ন নিউমেরিক্যাল কোয়ান্টিটিজ অ্যাসেস করতে পারবো। তো এই Poiseuille's law এর মধ্যে কিউটা হচ্ছে আমাদের ফ্লুইড ফ্লো রেট, ভি হচ্ছে আমাদের ব্লাড ভলিউম কতটুক, আর টি হচ্ছে টাইম। সো বেসিক্যালি ফ্লুইড ফ্লো রেট হচ্ছে কত পরিমাণ রক্ত একটি সার্টেন টাইমের মধ্যে ফ্লো করছে, এটা একটি হিসাব। সেটার সাথে আমরা ইকুয়ালস করে আমরা দেখতে পাচ্ছি যে এই রিলেশনে ডেল পি হচ্ছে আমাদের একটা প্রেসার ডিফারেন্স এই ব্লাড ভেসেলের মধ্যে, আর আর হচ্ছে ওই ব্লাড ভেসেলের রেডিয়াস, আর আমাদের এই এন অথবা মিউ এটা হচ্ছে আমাদের ব্লাডের ভিসকসিটি। এই ব্লাড ভিসকসিটি হচ্ছে আমাদেরকে অলরেডি বলে দিয়েছে একটা সার্টেন টেম্পারেচার ফ্লুইডের জন্য এটি কনস্ট্যান্ট থাকে। সুতরাং সাধারণ ক্ষেত্রে ব্লাডের ভিসকসিটি চেঞ্জ হওয়ার কথা না। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি এল হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের লেন্থ, আর আর হচ্ছে আমাদের ফ্লো রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদের রক্তের চলাচলের বিপরীতে কতটুকু রেজিস্ট্যান্স আছে, এটি একটা নিউমেরিক্যাল কোয়ান্টিটি। তো এখন চারটি স্টেটমেন্ট আছে, তো চারটি স্টেটমেন্টকে আমি আলাদা ভাগ ভাগ করে এক্সপ্লেইন করে আনসার করে দেখাবো। আচ্ছা রাফসান, আমি যদি তোমাকে একটু ইন্টারাপ্ট করি, থ্যাংক ইউ এই স্লাইডটা রাখার জন্য। আমাদের সাথে বাংলা মিডিয়ামের বা একটু ছোট ক্লাসের যেসব বন্ধুরা আছে তাদের জন্য আমি একটু ঝটপট বলে দিই। রাফসান যেরকম বললো, এখানে কিউ হচ্ছে ফ্লুইড ফ্লো বা কতটুকু রক্ত আর কি প্রবাহিত হচ্ছে, ভি হচ্ছে ভলিউম বা আয়তন, টি হচ্ছে সময়, পি হচ্ছে ডেল পি হচ্ছে প্রেসার বা চাপের পরিবর্তন, রক্তচাপের পরিবর্তন। আচ্ছা, আর হচ্ছে ভেসেল রেডিয়াস বা রক্ত নালীর ব্যাসার্ধ, এটা হচ্ছে গিয়ে ভিসকসিটি বা সান্দ্রতা বাংলায় যেটাকে বলে, আর এল হচ্ছে ভেসেল বা রক্তনালীর দৈর্ঘ্য, আর হচ্ছে রেজিস্ট্যান্স মানে রক্তচাপের বিপরীতে যে রোধ কাজ করে। ঠিক আছে, থ্যাংক ইউ রাফসান। থ্যাংক ইউ প্রকৃতি। সো এখন আমরা আবার কোশ্চেনের চারটি ভাগকে আমরা আলাদা আলাদা ভাবে বিবেচনা করে দেখব। তো ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে assuming similar blood flow in a wide and a narrow artery of the same length, the change in mean blood pressure is greater in the former. তো বেসিক্যালি আমাদের আগে বুঝতে হবে এখানে কি বলেছে। তো আমাদেরকে এই কোশ্চেনে ওরা বলছে যে যদি একটা ওয়াইড একটা আর্টারি থাকে আর একটা ন্যারো একটা আর্টারি থাকে, তাহলে ওয়াইড আর্টারিতে ব্লাড প্রেশার তফাৎটা আরো বেশি হবে যদি আমরা ধরে নিই যে বাকি সবকিছু সমানই আছে। তো এখন আমরা এটা একটু দেখে নিই এটা সত্য নাকি মিথ্যা। তো আমরা Poiseuille's law এর এই ইকুয়েশনটা ইউজ করব, এই পার্টটা ইউজ করব স্পেসিফিক্যালি। তো এখন আমাদের মূল ভেরিয়েবল যেগুলো আমাদের হচ্ছে এখন চিন্তা করতে হবে, এটা হচ্ছে ডেল পি আর আর। সুতরাং আমাদের মানে হচ্ছে আমাদের চাপের পরিবর্তন আর আমাদের হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। তো আমরা যদি ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা যদি আমরা দেখি, তাহলে আমরা যদি ব্যাসার্ধটা বাড়িয়ে দেই তাহলে রক্তের চাপের পরিবর্তনটা কমে আসবে। কিন্তু আমাদেরকে কোয়েশ্চেনে বলছে যে আমাদের ব্যাসার্ধ বেড়ে গেলে আমাদের চাপের পরিবর্তনও বেড়ে যাবে। সুতরাং ম্যাথমেটিক্যাল রিলেশনশিপের সাথে আমাদের স্টেটমেন্টটা মিলে যাচ্ছে না। সুতরাং আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। তো এখন নেক্সট, সো এটা বেসিক্যালি হচ্ছে ম্যাথমেটিক্যাল
মানে ইকুয়েশনটা বোঝা এবং ইকুয়েশনটা এক্সপ্লেন করা নিয়ে এটা হচ্ছে মূল ব্যাপার। এটা ফার্স্ট স্টেপটা একটু সিম্পল, সো নেক্সট পার্টটাতে যাই। Increased atherosclerosis leads to generally to faster blood flow in the circulation, অর্থাৎ atherosclerosis এর কারণে আমাদের রক্তের চলাচলের মানে আরো দ্রুত গতিতে ঘটে। তো এখন অ্যাথেরোস্ক্লেরোসিস কি এটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করব। তো অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে আমাদের হচ্ছে যখন এটা বেশিরভাগ সময় হচ্ছে বয়সের বৃদ্ধির কারণে আর ডায়েটের সময় এটা আনহেলদি ডায়েটের কারণে এটা দেখা যায়। মেইনলি হচ্ছে হাই কোলেস্টেরল ফুড খেলে দেখা যাচ্ছে আমাদের রক্তের মধ্যে যে কোলেস্টেরলটা ট্রাভেল করছে এটা দেখা যাচ্ছে আমাদের ব্লাড ভেসেল, আমাদের আর্টারির ভিতরের লাইনিং এ এটা হচ্ছে জমা হয়ে হয়ে প্ল্যাক ফর্ম করছে। তো যত বেশি জমা হবে তত বেশি প্ল্যাকটা আরো বৃদ্ধি পাবে, আর সেই কারণে আর্টারি টা আরো সংকীর্ণ হয়ে যাবে, আবার ধীরে ধীরে এটার ওয়াল গুলো আরো নষ্ট হতে থাকবে। অবশেষে দেখা যাবে যে প্ল্যাকটা বড় হতে হতে এক পর্যায়ে প্ল্যাকটা রাপচারও হতে পারে। সেটার কারণে একটা ব্লাড ফ্লো হয়ে গিয়ে আমাদের ব্লাড ক্লট হয়ে গিয়ে মানে ওখানে জমাট বেঁধে গিয়ে আমাদের ব্লাড ফ্লো এর একটা লিমিটেশন হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা আবার কোশ্চেনে ফেরত আসি। তো আমরা যদি প্রসেস গুলো আবার ইউজ করি, তো আমাদের মেইন ভেরিয়েবল গুলো হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে ব্লাড ফ্লো আর রেডিয়াস। কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস এর কারণে কিন্তু আমরা এই ডায়াগ্রামে দেখতে পারলাম যে আমাদের ব্লাড আর্টারি রেডিয়াস কিন্তু অনেকটা কমে গিয়েছে। তো এখানে আমরা ব্লাড ফ্লো আর রেডিয়াসের মধ্যে এই সম্পর্কটা দেখতে চাচ্ছি। তো যদি আমরা আমাদের ব্যাসার্ধটা কমে যায় তাহলে আমাদের ব্লাড ফ্লোটাও কিন্তু কমে যাবে। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টের সাথে আসলে মিলছে না, কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস এর কারণে কিন্তু আমাদের ব্যাসার্ধ কমছে, সেই কারণে ব্লাড ফ্লোটাও কিন্তু কমে যাওয়ার কথা, কিন্তু এই স্টেটমেন্টের সাথে ম্যাচ হচ্ছে না দেখে আমরা ধরে নিতে পারছি যে এই স্টেটমেন্টটা হচ্ছে ফলস। তো এখন আমরা তৃতীয় স্টেটমেন্টে যাই। Comparing monozygotic twins, one living at sea level and the other at 3,000 meters, the latter will have a higher resistance to blood flow. অর্থাৎ monozygotic twin হচ্ছে বেসিক্যালি একই মায়ের এক মায়ের যখন দুটো সন্তান একটি জাইগোট থেকে ফর্ম হয়, অর্থাৎ যদি আমরা ফার্টিলাইজেশনের পর অর্থাৎ স্পার্মার এগ যখন একসাথে ফিউজ হয় তখন যে জাইগোটটা ফর্ম হয়, ওটা যখন সেল ডিভিশনের কারণে দেখা যাবে যে দুটো একটা ত্রুটির কারণে দুটো এমব্রিও যদি ফর্ম হয়, সেখান থেকে যদি দুটো বাচ্চা হয় তাহলে সেটাকে আমরা মনোজাইগোটিক টুইন বলবো। তো এখন তো বেসিক্যালি টুইনদের যেহেতু জেনেটিক কম্পোজিশনটা সেম, সুতরাং আমরা ধরে নিতে পারি যে ওদের মানে এই কোয়েশ্চেনটাকে আরো সিম্পল করার জন্য আমরা ধরে নিতে পারি যে ওদের সার্কুলেটরি সিস্টেমের স্ট্রাকচারটাও মোটামুটি একই রকমই হয়ে যাওয়ার কথা। কিন্তু ওদের তফাৎ হচ্ছে ওদের এনভায়রনমেন্টাল কন্ডিশন, অর্থাৎ ওরা কোথায় থাকছে। একজন হচ্ছে সি লেভেলে থাকছে, হচ্ছে হাই অ্যালটিটিউড প্লেসে থাকছে। তো এই কারণে আমাদের ব্লাড ফ্লো এর মধ্যে কি ধরনের তফাৎ আসতে পারে আমরা এটা একটু দেখে নেই। তো ফার্স্টে আমাদের প্রিসেলস ল এর দুটো ইকুয়েশনের পার্ট আছে, আমাদেরকে এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে দুটোতেই ডেল পি আছে, তো আমরা যদি সাবস্টিটিউট করে পরে আমরা যদি ভেরিয়েবল গুলা এপাশ ওপাশ করি তাহলে ফাইনাল ফর্ম আসবে হচ্ছে আসলে এই ধরনের। তো তোমরা নিজেরাও একটু চেষ্টা করে দেখতে পারো, এটা তোমরা যদি লিখে নাও, লিখে নিয়ে তোমরা যদি সাবস্টিটিউট করে একটু ইয়ে করো, এরকম একটা ইকুয়েশন পাবে। তো এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের এখন মূল ইন্টারেস্ট। তো এখন আমরা একটু ভেবে নেই যে কি ধরনের তফাৎ হতে পারে মনোজাইগোটিক টুইনের মধ্যে, কারণ মধ্যে সবকিছুই তো সেম থাকার কথা। এখন আমরা দেখি ব্লাড ফ্লোটা আমরা ধরে নিতে পারি ওদের দুজনের মধ্যেই কিছুটা সেম আছে, ওদের ব্লাড ভেসেলের লেন্থ আর ভলিউম চেঞ্জও সেম হয়ে যাওয়ার কথা।
তার রেডিয়াসটাও আমরা ধরে নিতে পারি যে সেম আছে, তাহলে ভিসকসিটিটা আমাদের চিন্তা করতে হবে। আর সেটার সাথে আমাদের রেজিস্ট্যান্সটা অলরেডি আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে, রেজিস্ট্যান্সের সাথে আমাদের ভিসকসিটিটাকে লিংক করতে হবে। এখন এটা কিভাবে সম্ভব আমরা একটু চিন্তা করে দেখি। এই গ্রাফটা মানে দেখে রাফসান, আমি যদি একটু আরেকটু ক্লিয়ার হতে চাই, তাহলে আমরা ধরে নিচ্ছি মনোজাইগোটিক টুইনদের যেহেতু সবই একরকম, এখানে শুধুমাত্র ওদের ভিসকোসিটি বা সান্দ্রতা আর রেজিস্ট্যান্স বা রোধ এই দুইটার মধ্যে পার্থক্য থাকতে পারে। তো আমরা এখন বের করব এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি কিরকম পার্থক্য দুজনের মধ্যে, তাই তো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো প্রকৃতি। ওকে। থ্যাংক ইউ। তো আমরা এই গ্রাফটা একটু দেখে নিই। এই গ্রাফটাকে রেফারেন্স করে আমি আসলে বুঝাবো যে কেন একটা ভিসকোসিটির তফাৎ থাকতে পারে। তো আমরা যদি হেমাটোক্রিট হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা হচ্ছে ব্লাডের ক্ষেত্রে অ্যাপ্লাই করে। হেমাটোক্রিট হচ্ছে বেসিক্যালি একটা সংখ্যা যেটা হচ্ছে এক্সপ্লেইন করে যে রক্তের মধ্যে কত পরিমাণ রেড ব্লাড সেল আছে বা কত পরিমাণ মানে আমাদের হিমোগ্লোবিন ট্রান্সফারের কতটুকু ক্ষমতা, এটার একটা হিসাব হচ্ছে আমাদের হেমাটোক্রিট লেভেল। তো এখন আমরা যখন হাই অ্যালটিটিউডে যাব আমাদের হেমাটোক্রিট বেড়ে যাবে, সিগনিফিক্যান্টলি বেড়ে যাবে। এখন এটা কেন? কারণটা হচ্ছে এই যে আমরা যখন হাই অ্যালটিটিউডে যাব আমাদের এয়ার প্রেশারটা কিন্তু অ্যালটিটিউডের সাথে কমে যায়। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার সেটা আমাদের সেটাও কমে যাচ্ছে। তো আমাদের লাংসে যে অক্সিজেনের সাপ্লাইটা কমে গেল, এর কারণে আমাদের শরীরে কিন্তু অক্সিজেনের একটা ডিপ্রাইভেশন হচ্ছে, অর্থাৎ আমাদের ব্লাড সেলগুলো যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না। এই কারণে আমাদের শরীরের মধ্যে ইনক্রিজ লেভেল অফ রেড ব্লাড সেল প্রোডাকশন হয়, অর্থাৎ আমাদের রেড ব্লাড সেলের পরিমাণ বেড়ে যায়। সেই কারণে দেখা যাচ্ছে আমাদের হেমাটোক্রিট লেভেলও বেড়ে যাচ্ছে। এখন হেমাটোক্রিটের সাথে ভিসকসিটির কি সম্পর্ক? আমাদের যদি রেড ব্লাড সেলের সংখ্যা আরো বেড়ে যায় তাহলে দেখা যাবে যে আমাদের রক্তটার ঘনত্ব আরো বেড়ে যাবে। রক্তের মধ্যে কম্পোনেন্ট, সলিড যে কম্পোনেন্টটা ওটা আর একটু বেড়ে যাচ্ছে, তাই না? কারণ নর্মালি ব্লাড সেলের সংখ্যাটা আরেকটু কম হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লাড ফ্লোটা আরেকটু স্মুথ হয়, দেয়ার ইজ মোর ফ্লুইড। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভিসকোসিটিটা বেড়ে যাবে, কারণ হচ্ছে আমাদের ব্লাড সেলের সংখ্যা আরো বৃদ্ধি পেল। সুতরাং আমরা এখন আমাদের রেজিস্ট্যান্স আর ভিসকোসিটির মধ্যে একটা সম্পর্ক খুঁজে পেয়েছি। তো এখন এটিকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্লেইন করতে পারবো? যদি আমরা দেখি যে ভিসকোসিটি যখন বেড়ে যায় তখন আমাদের রেজিস্ট্যান্সও বেড়ে যায়। এখন তোমরা যদি দেখো যে 3000 মিটারে আমাদের ভিসকোসিটি কিন্তু বৃদ্ধি পাওয়ার কথা, কারণ আমাদের রেড ব্লাড সেল আরো বেশি থাকবে। সুতরাং 3000 মিটারেই কিন্তু আমাদের ব্লাড ফ্লো এর রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি থাকার কথা। তো এই আমাদের ম্যাথমেটিক্যাল যে ডিডাকশন, এটার সাথে আমাদের স্টেটমেন্টটা কিন্তু মিলে গিয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। আশা করি তোমরা এই পার্ট একটু বুঝতে পারছো। এই পার্টটা বোঝা কিছুটা কঠিন। আচ্ছা তোমরা রাফসান, হ্যাঁ তুমি যেরকম ইয়েস, বললে এটা মনে হয় বোঝা একটু কঠিন, তো সেই জন্য আমাদের একজন বন্ধু আরেকবার একটু আর কি এটা বুঝতে চাইছিল। তো আমাদের হাতে যেহেতু সময় আছে, তুমি কি প্লিজ আর একটু এই হেমাটোক্রিটের কারণে কিভাবে ভিসকোসিটি বেড়ে যাচ্ছে এটা একটু সংক্ষেপে আরেকবার বলবে? জি অবশ্যই আমি আবার এক্সপ্লেইন করছি। তো অলরেডি আশা করি যে এই কোয়েশ্চেনটা কিভাবে এসেছে আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখান থেকে আসলে আমরা বায়োলজিক্যাল কারণটাই বোঝাটা নিয়ে একটু ঝামেলা আছে। তো বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে এই যে হাই অ্যালটিটিউডে কিন্তু আমাদের এয়ার প্রেশারটা কিন্তু অনেক কম। সুতরাং আমাদের শরীরের মধ্যে অক্সিজেন কিন্তু আরো কম পরিমাণে প্রবেশ করছে। আমাদের লাংসটা যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না বাতাস থেকে। সেই জন্য আমাদের করতে হবে কি এখন, ব্লাড সেল আমাদের শরীরে কিন্তু সেই ক্ষেত্রে লিমিটেড থাকে। সেই লিমিটেড ব্লাড সেলই কিন্তু অল্প অল্প করে আমরা হচ্ছে ব্লাড অক্সিজেন সরবরাহ করতে পারছে।
তো আমরা ধরে নিই যে সি লেভেলে আমরা হচ্ছে একটা আরবিট্রারি একটা ভ্যালু বলি, ধরো যে 10টা অক্সিজেন নিয়ে গেল, ধরে নিই 10টা অক্সিজেন একটা ইউনিট, ধরো 10টা অক্সিজেন ইউনিট সি লেভেল ইউনিট নিয়ে যেতে পারে একটা ব্লাড সেল। কিন্তু দেখা গেল যে হাই অ্যালটিটিউডে গেলে প্রত্যেকটা ব্লাড সেল কি 2টা অক্সিজেন ইউনিট নিতে পারছে, বেশি নিতে পারছে না, কারণ ওখানে অক্সিজেনের সরবরাহের রেটটা অনেক কম। সেই ক্ষেত্রে আমাদের শরীর ব্লাড সেল তৈরি করে, যেন আমরা যদি সব করি তাহলে আমাদের শরীর কিন্তু সেম অ্যামাউন্ট অক্সিজেন পাবে। যদি আমরা দেখি যে ধরো 10টা ব্লাড সেল 10 ইউনিট নেয় নর্মাল কেসে, এখন যদি হাই অ্যালটিটিউডে 2টা অক্সিজেন নেয় তাহলে দেখা যাবে আমাদের 50টা ব্লাড সেল হয়ে যাবে, যেন আমাদের সেম অ্যামাউন্ট অফ অক্সিজেন ট্রান্সফার হয় আমাদের বডির মধ্যে। এটা হচ্ছে একটা রাফ একটা নিউমেরিক্যাল একটা অ্যাপ্রক্সিমেশন বা একটা এক্সপ্লেনেশন। এটা হচ্ছে তোমাদেরকে ইজিলি বোঝানোর জন্য আমি এটা বলছি। তো বেসিক্যালি হাই অ্যালটিটিউডে যখন যেহেতু রেড ব্লাড সেলের সংখ্যাটা আরো বেড়ে যায়, অর্থাৎ আমাদের হেমাটোক্রিট যখন আরো বেড়ে যায়, তখন আমাদের রক্তের সঞ্চালনে কিন্তু একটা একটু কিছুটা বাধা হয়, কারণ ব্লাড ভেসেল রেড ব্লাড সেল কিন্তু একটা সলিড একটা জিনিস, একটা লিকুইড ফ্লো এর মধ্যে কিন্তু একটা ইন্টারাপশন বা একটা রেজিস্ট্যান্স কিন্তু একটা দেয়। তো যদি আমাদের রেড ব্লাড সেলের সংখ্যাও বেড়ে যায় তাহলে আমাদের রেজিস্ট্যান্সও কিন্তু বেড়ে যাওয়ার কথা। এখন এই যেহেতু বাকি সব ভেরিয়েবল গুলো কিন্তু সেম, খালি আমাদের তফাৎটা কিন্তু আসছে ভিসকোসিটি থেকে। তো আমাদের এখানে রিলেশনশিপটা খালি রেজিস্ট্যান্স আর ভিসকোসিটির মধ্যেই কিন্তু আমরা খুঁজে বের করছি। আমাদের মাথায় রাখতে হবে যে ভিসকোসিটির কারণ কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল কন্ডিশনের কারণে, অর্থাৎ আমরা কোথায় থাকছি এটার উপর ভিত্তি করে। এটা কিন্তু কোনো জেনেটিক ডিফারেন্সের কারণে না, কারণ ওরা দুজনেই কিন্তু সেম জেনেটিক কম্পোজিশন, ওরা দুজনেই মনোজাইগোটিক টুইন। তো এখন ওদের যেহেতু আর আর ভিসকোসিটির মধ্যে আমরা যেহেতু একটা রিলেশন পেয়ে গেছি, তো আমাদের ভিসকোসিটি বৃদ্ধি পেলে আমাদের রেজিস্ট্যান্সও বৃদ্ধি পেয়ে যায়। সেই কারণে 3000 মিটার আমি যেহেতু অলরেডি বুঝিয়েছি যে ভিসকোসিটিটা বৃদ্ধি পাবে আমাদের বেশি ব্লাড সেলের কারণে, সেজন্য রেজিস্ট্যান্সটাও আরো বেশি হয়ে যাবে। সেই কারণে আমরা বুঝতে পারি যে আমাদের স্টেটমেন্টটা মিলে যাচ্ছে আমাদের এক্সপ্লেনেশনের সাথে, সুতরাং আমরা বলতে পারি যে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। আশা করি আমার বন্ধুরা কিছুটা আরেকটু ভালো বুঝতে পেরেছে। আচ্ছা রাফসান, তোমাকে খুবই থ্যাংক ইউ দুইবার ধৈর্য ধরে এই জিনিসটা বোঝানোর জন্য। তো তুমি একটু দেখো তো আমি ব্যাপারটা বুঝলাম কিনা, তাহলে হয়তো আমাদের বন্ধুরাও বুঝতে পারবে। তো আমি যেটা বুঝলাম, সমুদ্রপৃষ্ঠ বা সি লেভেলের তুলনায় হাই অ্যালটিটিউডে বা একটু বেশি উচ্চতায়, হয়তো পাহাড়ে টাহাড়ে, ওইসব জায়গায় হচ্ছে আমাদের রেড ব্লাড সেলের লোহিত রক্তকণিকার কাজ করার ক্ষমতা একটু কম থাকে। তারা একটু কম অক্সিজেন বিয়ার করতে পারে, বহন করতে পারে। তার জন্য আমাদের বডি কি করে, ওই কম ক্ষমতার লোহিত রক্তকণিকা ওইটাকে আর কি, ওটার ব্যালেন্স বজায় রাখার জন্য আরো বেশি বেশি লোহিত রক্তকণিকা তৈরি করা শুরু করে। এখন রক্তের মধ্যে এই রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তার সান্দ্রতা বা ভিসকোসিটিটা বেড়ে যায়, রক্তটা একটু কি বলবো তার লিকুইড ভাবটা একটু কমে যায় আর কি, সলিড জিনিস বেশি হয়ে যাওয়ার কারণে। তো এই কারণে বেশি উচ্চতায় বা হাই অ্যালটিটিউডে সান্দ্রতা বা ভিসকোসিটি বেশি থাকে। আমি কি তোমার ভালো ছাত্রী হয়েছি, মানে আমি কি বুঝতে পেরেছি জিনিসটা? হ্যাঁ প্রকৃতি, থ্যাংক ইউ, তুমি খুব ভালোভাবে এটা বুঝিয়ে বলতে পেরেছো। থ্যাংক ইউ তোমার। আশা করি আমাদের বন্ধুরা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পেরেছে। সো নেক্সট স্টেটমেন্টে আমরা চলে যাই, আমরা দেখি নেক্সট পার্টটাতে কি আছে। In a specific patient suffering from atherosclerosis, the radius of blood vessels on average had decreased by 1/6, which caused blood pressure to double to maintain the blood flow. অর্থাৎ আমি এখন এই স্টেটমেন্টটা কিছুটা বুঝিয়ে বলার চেষ্টা করি। তো একটা পেশেন্টের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, যার কারণে ব্লাড ভেসেলের ব্যাসার্ধটি 1/6 কমে গেছে, অর্থাৎ 6 গুণ কমে গিয়েছে। সেই কারণে আমাদের ব্লাড প্রেশার 2 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এখন এটা আমরা বোঝার চেষ্টা করি যে এই স্টেটমেন্টটা কি ট্রু নাকি না।
তো আমরা আবার পয়সলস ল যেটা ওরা দিয়ে দিয়েছে ওটার রেফারেন্স নিচ্ছি। তো এখানে ওরা যেহেতু অলরেডি বলে দিয়েছে যে ব্লাড ফ্লোটা সেম রেখেছে ওরা, আর যেহেতু সেম মানুষের কথাই বলছি, সুতরাং আমাদের ভিসকোসিটি আর লেন্থটা কিন্তু সেমই থাকার কথা। খালি আমাদের মূল ভেরিয়েবল গুলো হচ্ছে আমাদের ব্লাড প্রেশার আর আমাদের রেডিয়াস, এই দুটাই হচ্ছে আমাদের মূল ভেরিয়েবল। তো এখন আমরা এই দুটোকে কিভাবে লিংক করতে পারি? এখন আমরা যদি একটু গণিত থেকে রেফারেন্স নেই, তাহলে আমরা বুঝতে পারি যে ডেল পি আর আর টু দ্য পাওয়ার অফ 4 এই দুটো হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সুতরাং আমরা এই দুটোকে এভাবে লিখতে পারি যে ডেল পি 1 আর r1 টু দ্য পাওয়ার অফ 4 is equal to del p2 r to the power of 4। অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার আগে সিচুয়েশন আর অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার পরে এই দুটো প্রোডাক্টের কিন্তু ভ্যালু সেম হওয়ার কথা, কারণ বাকি সব ভেরিয়েবল গুলো কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা রাফসান, আমি একটু আর কি আমার বাংলা মিডিয়ামের ফ্রেন্ডদের জন্য বলে দিই, ইনভার্সলি প্রপোর্শনাল মানে হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে ডেল পি প্রেসার হচ্ছে ইজ প্রপোর্শনাল টু 1/r, এরকম 1/r টু দি পাওয়ার 4 এরকম হওয়ার কথা। তো সেখান থেকে রাফসান আমাদেরকে এই কোয়েশ্চেনটা দেখাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ প্রকৃতি। সো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে R1 আর R2 এর মধ্যে কি রিলেশন আছে, কারণ অনেকে কনফিউজড হতে পারে যে the radius of blood vessels on average had decreased by 1/6। এটা আসলে মানে কি? এটা আসলে দুটো মিনিং হতে পারে। একটা হচ্ছে আমাদের R2 is equal to R1/6, একটা হচ্ছে R2 is equal to 1 minus 1/6 R1। এখন এই দুটোর কিন্তু ডিফারেন্ট মিনিং আছে। এই ফার্স্ট কেসের কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের পরবর্তী ব্যাসার্ধ আগের ব্যাসার্ধ হচ্ছে 6 গুণ কম, আর আমাদের সেকেন্ড কেসে আমরা বুঝতে পারছি যে আমাদের পরবর্তী ব্যাসার্ধ হচ্ছে আমাদের আগের ব্যাসার্ধ হচ্ছে 1/6% ডিক্রিজ হয়েছে আর কি। অর্থাৎ এটা কি একটা অ্যাবসলিউট মাল্টিপ্লিকেটিভ চেঞ্জ, মানে 1/6 হয়ে ডিক্রিজ হয়েছে নাকি একটা পার্সেন্টেজ ডিক্রিজ হয়েছে, এটা আমাদের একটু বুঝতে হবে। তো এটা আসলে একটু টার্মিনোলজি ব্যাপার, আমাদের কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ধরার ব্যাপার। এটা আসলে had decreased by 1/6 মানে হচ্ছে সাধারণত বোঝায় হচ্ছে দ্বিতীয় কেসটা। আমরা যদি প্রথম কেসটার কথা বলি তাহলে আমরা বলতাম যে the radius of blood vessels on average had decreased by 6 times, অথবা এরকম কিছু একটা সিমিলার একটা দিতাম, but had become 6 times or divided by 6 times এরকম কিছু। কিন্তু decreased by আমরা সাধারণত একটা সাবট্রাকশন বা একটা পার্সেন্টেজ ডিডাকশন এটার সাথে আমরা একটা অ্যাসোসিয়েশন করি। তো এই জায়গায় বন্ধুরা একটু কনফিউজড হয়ে যেতে পারে। তো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। এটা আসলে একটা ব্যাপার, এটা কিছুটা সাবজেক্টিভ ব্যাপার, কিভাবে ওরা কোয়েশ্চেনটা লিখেছে, ওরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, এটা একটু বোঝা একটু কঠিন আছে। তবে আশা করি তোমরা এটা একটু চিন্তা ভাবনা করে তোমরা ল্যাঙ্গুয়েজটা অ্যানালাইসিস করে তোমরা কিছুটা বুঝতে পারবে যে ওরা কি বোঝাতে চাচ্ছে। তো এখন আমরা এখান থেকে বুঝতে পারছি যে R2 is equal to 5/6 R1। তো এখন আমরা যদি এই R2 টা আমরা যদি এই ইকুয়েশনে সাবস্টিটিউট করি তাহলে কি হয় আমরা একটু দেখে নেই। তো আমাদের এই ইকুয়েশনে আমরা R2 কে সাবস্টিটিউট করেছি 5/6 R1 দিয়ে। তো আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি del P2 by del P1, তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে 6 to the power of 5 6 divided by 5 to the power of 4 পাবো। এটাকে আমরা যদি অ্যাবসলিউটলি ক্যালকুলেট করি তাহলে ভ্যালু আসে 2.0736, আর এটাকে অ্যাপ্রক্সিমেট যদি করি তাহলে এটার ভ্যালু আসবে 2। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরবর্তী ব্লাড ফ্লো ব্লাড প্রেশার কিন্তু আমাদের আগের ব্লাড প্রেশারের চেয়ে দ্বিগুণ বেশি। তো এটা আমাদের স্টেটমেন্টের সাথে কিন্তু ম্যাচ হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু। এখন এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার মূল সমস্যাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা একটু কিছুটা বোঝা, এটাতে একটু
কনফিউশন থাকতে পারে, কিন্তু ওভারঅল এই স্টেটমেন্টটা কিন্তু রিলেটিভলি ইজি ছিল আগেরটার তুলনায়। তো আশা করি তোমরা এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। সো আমরা এখন নেক্সট পার্টটাতে যাচ্ছি। সো বেসিক্যালি তোমাদেরকে এই কোয়েশ্চেনটা আনসার করার পর আমরা বুঝতে পারছি যে আমাদের কোয়েশ্চেনগুলো ট্যাকল করার জন্য দুটো মেইন পার্ট আছে। একটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা আন্ডারস্ট্যান্ড করা, যেটা হচ্ছে আমি তোমাদেরকে এখানে একটু কিছুটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আনসার করব, এটার একটা স্টাইল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের জ্ঞানের ভান্ডারটা বা আমাদের নলেজ ব্যাংকটা আরো বেশি বৃদ্ধি করা। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা বইয়ের রেফারেন্স দিব। এই বইগুলো তোমরা পড়ে তোমরা হচ্ছে তোমাদের নলেজ স্টকটা ইনক্রিজ করতে পারো। এই নলেজ স্টক ইনক্রিজ করলেই তোমরা বিভিন্ন টার্মিনোলজিস বুঝতে পারবে, যেমন ধরো হেমাটোক্রিট, বা ধরো তোমার অ্যালটিটিউডের সাথে কিভাবে তোমাদের রক্তের বিভিন্ন পরিবর্তন হতে পারে, এগুলো এরকম ধরনের বিভিন্ন জ্ঞানের বা নলেজ তোমাদের গেইন করতে হবে, যেন তোমরা এই কোয়েশ্চেন গুলো শুধু বুঝতেই না পারো, তোমরা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারো ঠিক মতো। কারণ তোমরা যদি নলেজটাই না থাকে তাহলে তোমরা তো দেখি কি কি বই আছে। তো অবশ্যই আমি প্রথমে ক্যাম্বেল বায়োলজি বলবো, যে এটা হচ্ছে অলরাউন্ডের একটা বই, যেটা সবকিছুই তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে হেল্প করবে সব টপিকের জন্যই। কিন্তু স্পেসিফিক্যালি অ্যানিমাল বায়োলজির জন্য আরো কয়েকটি বই আছে, যেমন হচ্ছে ভ্যান্ডার্স হিউম্যান ফিজিওলজি, বায়োলজি অফ অ্যানিমালস আর অ্যানিমাল ফিজিওলজি। তার সাথে যারা হচ্ছে বাংলায় বই পড়তে পছন্দ করি তাদের জন্য দুটো বইয়ের রেফারেন্স রেখেছি, মানুষ নিয়ে বিজ্ঞান এবং জীবনের গল্প, এই দুটো তোমরা পড়তে পারো। তো এই বইগুলো তোমাদেরকে হেল্প করবে আশা করি। আমি স্লাইডটা কিছুক্ষণের জন্য তোমাদের জন্য রাখছি, যেন তোমরা হচ্ছে তোমরা যেন চাইলে কপি করে নিতে পারো বইগুলোর নাম এবং অথর, যেন তোমরা পরে খুঁজে বা কিনে নিতে পারো। এর মধ্যে আমি তোমাদের সব প্রশ্ন উত্তর একটা পর্ব শুরু করে দিব। তো তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো, আর আমি তোমাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ রাফসান। তো আমার মনে হয় ওদের প্রশ্নে যাওয়ার আগে একটু তুমি যে প্রশ্নটা ওদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিলে, নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের কি কি ধরনের বা কি কি এক্সাম্পল হতে পারে, তো একটু দুঃখের ব্যাপার হচ্ছে আমার মনে হয় আমরা খুব বেশি উত্তর পাইনি এটার জন্য, এবং যেগুলো পেয়েছি সেগুলো ঠিক কিনা তার জন্য আমার মনে হয় সব থেকে ভালো হয় তুমি যদি একটু এটা উত্তর আমাদেরকে দিয়ে দিতে। নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের মধ্যে আসলে কি কি পড়ে? আচ্ছা, তো আমরা যদি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের কথা বলি, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স হচ্ছে সিম্পল দুটো লয়ের অ্যান্সার করে আর কি। তো ওই দুটো ল হচ্ছে ল অফ সেগ্রেগেশন আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো এই দুটো হচ্ছে আমাদের মূল মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের যে ফেনোমেনন এগুলোকে এক্সপ্লেইন করে। এখন এই দুটোর বাহিরে যেসব জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স বা ইনহেরিটেন্স প্যাটার্ন দেখি, ওগুলোকেই আমরা সাধারণত নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্ন বলি। তো এখন কি কি ধরনের এক্সাম্পল হতে পারে আমি একটা আইডিয়া দেই। যেমন হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। ধরো হচ্ছে একটা ডমিনেন্ট রিসেসিভ জিন ইনস্টেড অফ বিং কমপ্লিটলি ডমিনেন্ট, ধরো যে হেটেরোজাইগোটের কথা যদি আমরা বলি, তাহলে হেটেরোজাইগোটের মধ্যে খালি ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক দেখা যাবে এমন হবে না, দুটো মিলিয়ে একটা মিশ্রিত একটি ফেনোটাইপ দেখা যাবে, এটি হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। তারপর হচ্ছে কোড আছে নাইদার হোমোজাইগোটের সাথে ম্যাচ করবে, মানে ডমিনেন্টের সাথেও ম্যাচ করবে না, আবার রিসেসিভের সাথে ম্যাচ করবে না, একটা ইউনিক একটা ফেনোটাইপ হবে। আরেকটা বলবো যেমন কোডমিনেন্স, যেটা হচ্ছে দুটোই অ্যালিলের একটা প্রকাশ পাবে, যে দুটোই দেখা যাবে একসাথে, দুটোরই ক্যারেক্টারিস্টিক্স দেখা যাবে একই সাথে। যেমন ধরো আমাদের ব্লাড টাইপের ক্ষেত্রে যে এ বি ও, তারপর এ বি যে ব্লাড টাইপ আছে, এ বি ব্লাড টাইপে হচ্ছে আমাদের
দুটো অ্যালিল, এর জন্য অ্যালিল আর বির জন্য অ্যালিলের যখন তুমি হেটেরোজাইগোট হবে, তোমার দুটোরই ক্যারেক্টারিস্টিক দেখা যাবে, তখন তুমি একটা এবি ব্লাড টাইপ পারসন হবে। তারপর আরো এক্সাম্পল হচ্ছে যেমন there's a maternal inheritance, অর্থাৎ মার যখন তোমার এক্সেল তোমার তোমার জাইগোট তোমার মার এক্সেল থেকেই হবে। এখন মার এক্সেলের মধ্যেও কিন্তু অনেকটা কিছুটা কেমিক্যালস থাকে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস থাকে, বিভিন্ন আরএনএস, স্মল আরএনএস এগুলো থাকে। এগুলো হচ্ছে তোমার, যদিও তোমার ক্যারেক্টারিস্টিক্স একরকম হতে পারে, ওই মার এসব নন জেনেটিক ফ্যাক্টর গুলো যেগুলো তোমার সাইটোপ্লাজমিক কন্টেন্ট, এগুলো কিন্তু তোমার জেনেটিক এক্সপ্রেশন উপর প্রভাব ফেলতে পারে। তারপর মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, যেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, তোমার মার মাইটোকন্ড্রিয়ার কারণে যেসব জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স আসে। তারপর আমরা যদি ভাবি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, অর্থাৎ আমাদের এক্স আর ওয়াই ক্রোমোজোমের কথা যদি আমরা চিন্তা করি, দুটো কিন্তু একদম সেম কিন্তু না, ওয়াই ক্রোমোজোম কিন্তু এক্স ক্রোমোজোমের চেয়ে আরো ছোট। সুতরাং এই দুটোর জেনেটিক কম্পোজিশনও কিন্তু একই রকম না। সেই কারণে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখি, যেমন হেমোফিলিয়া, তারপর রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, এরকম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স দেখি। অনেক ধরনের এক্সাম্পল আছে, তো এগুলোর বিভিন্ন বিভিন্ন এক্সপ্লেনেশন আছে, বিভিন্ন কারণ আছে। এগুলো আমরা হচ্ছে বই এবং বিভিন্ন নলেজ ব্যাংক এগুলো থেকেই আমরা যদি আরো জানতে পারি, তাহলে আমরা সব ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর কথাই জানতে পারবো। আর এটা স্পেশালি তোমার জেনেটিক্স যে সেকশন থাকে বায়োলজি, ওটাতে তোমার অনেকটাই হেল্প করবে। তুমি যদি জেনেটিক্স সেকশনে অনেক ভালো করতে চাও, কোয়েশ্চেন মাঝে মাঝে করতে পারে, সেগুলো ট্যাকল করার জন্য তোমার এগুলোর ব্যাপারে আইডিয়া থাকলে কিন্তু খুবই ভালো হয়। তো এখন তোমাদের আর কি কি প্রশ্ন থাকতে পারে তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো তোমাদের কমেন্ট সেকশনে, আর আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ রাফসান, খুবই সুন্দর একটা আলোচনা আমরা শুনলাম নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের উপর। আর আমি একটু হচ্ছে রাফসানের কথার একটা সারসংক্ষেপ বলে দিই আমার বাংলা মিডিয়ামের ফ্রেন্ডদের জন্য। রাফসান যেরকম বললো যে আমাদের মেন্ডেলের যে দুটো সূত্র আমরা জানি, প্রচলিত সূত্র, এই দুটো সূত্র না মেনে যত ইনহেরিটেন্স হয় সেগুলোই কিন্তু তাহলে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, তাই না রাফসান? হ্যাঁ হ্যাঁ, তো যেমন রাফসান বলল ইনকমপ্লিট ডমিনেন্স, যেটাকে আমরা বাংলায় বলি অসম্পূর্ণ প্রকটতা। তারপর রাফসান বলল কো ডমিনেন্স, যেটা হচ্ছে গিয়ে বাংলায় বলি আমরা সহপ্রকটতা বা সমপ্রকটতা। আর একটা খুবই মজার জিনিস রাফসান অনেকদিন পরে আমাদেরকে মনে করালো, সেটা হচ্ছে গিয়ে আমরা যে মায়ের এগ সেল বা মায়ের ডিম্বাণু থেকে তো আমাদের জাইগোট তৈরি হয়, কিন্তু মায়ের ডিম্বাণুর নিউক্লিয়াস ছাড়াও মায়ের ওই এগ সেল বা ডিম্বাণুর সাইটোপ্লাজমের বিভিন্ন জিনিস, যেমন মায়ের মাইটোকন্ড্রিয়ার ডিএনএ, সেগুলোও কিন্তু আমরা পাই। তো সেখান থেকেও হচ্ছে ইনহেরিটেন্স হতে পারে। থ্যাংক ইউ সো মাচ রাফসান, আমার কিন্তু খুব ভালো লাগলো এই আলোচনাটা। আচ্ছা, তো এখন আমার হচ্ছে একটা প্রশ্ন তোমার কাছে। আজকে খুবই মজার একটা প্রবলেম আমরা সলভ করলাম, যেটাতে আমরা দেখলাম যে প্রথমে আমার একটু ভয়ই লাগছিল যে এমন একটা ইকুয়েশন যেটা হয়তো আমরা কেউ কোনোদিন চোখেই দেখিনি। কিন্তু তুমি বুঝিয়ে দেওয়ার পরে দেখা গেল যে ইকুয়েশনটা যদি আগের থেকে আমরা নাও জানি, তাহলেও কিন্তু একটু কি বলবো, একটু ম্যাথমেটিক্যাল নলেজ কাজে লাগিয়ে আর একটু আর কি হিসাব নিকাশ চিন্তা ভাবনা করি আর কি ব্যাপারটা বের করে ফেলা যায়। তো তোমার কি মনে হয় এই যে বায়োলজির সাথে ম্যাথের বা ফিজিক্সের আমাদেরকে ভিসকোসিটি নিয়ে, তারপর এয়ার প্রেসার নিয়ে অনেক আলোচনা করতে হয়েছে, তো বায়োলজির সাথে এই যে ম্যাথ আর ফিজিক্সের একটা সুন্দর রিলেশন, এই ব্যাপারে আর কি তোমার কি মনে হয় যে মানে বায়োলজি পড়তে হলে তাহলে আমাদেরকে অন্যান্য ন্যাচারাল সায়েন্স গুলির সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই আমাদের হচ্ছে যদিও আমাদের ইন্টেন্স নলেজ দরকার নেই, যেমন আমাদের ফ্লুইড ডাইনামিক্স নিয়ে এত ডিটেইলড নলেজ দরকার নেই এটা সলভ করার জন্য, তবুও তোমাদের একটা জেনারেল একটা ম্যাথমেটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং, তারপর নলেজ, তারপর ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা বায়োলজি স্টাডির জন্য কিন্তু আসলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রিরেকুইজিট। আমরা অনেকেই ধরে নেই যে বায়োলজি হচ্ছে একটা কোয়ালিটেটিভ বা খালি লেখা, তারপর মুখস্থ বা এরকম ধরনের জিনিস থাকে, কিন্তু সেটা নেসেসারিলি ট্রু না। আমি এই কোয়েশ্চেন দিয়ে আমি আসলে এটাই প্রমাণ করতে চেয়েছি যে নেসেসারিলি যে মুখস্থ করলেই যে সব হয়ে যাবে এমনটা না। আমাদের কিন্তু
আন্ডারস্ট্যান্ডিং বা ম্যাথমেটিক্যাল নলেজ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আমি আরেকটা টিপস বলতে চাই যে এই কোয়েশ্চেনটা কিন্তু সলভ করার মাল্টিপল ওয়ে, আরেকটা ওয়ে আছে বলতে গেলে। তোমরা এই ইকুয়েশনটা না ইউজ করেও কিন্তু তোমরা পারো। তোমাদের যদি ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স নলেজটা যদি আর একটু সমৃদ্ধ হয়, বা আরো যদি তুমি ভালোভাবে এসব ফ্লুইড প্রপার্টিজ নিয়ে তোমাদের যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে তোমরা একটা রাফ আইডিয়া নিয়ে কিন্তু তোমরা ইকুয়েশনের দিকে না তাকিয়ে কিন্তু তোমরা একটা উত্তর দিতে পারো। যেমন তোমরা মানে একটা রাফ একটা আইডিয়া, যে যেমন রেডিয়াস কমে গেলে প্রেসার বৃদ্ধি হয়, এটার যদি একটা আইডিয়া তোমার থাকে, তাহলে কিন্তু তোমার ইকুয়েশনের দিকে নেসেসারিলি তোমার তাকানো দরকার নেই। যদিও তুমি ফাইনাল ক্লারিফিকেশনের জন্য দেখতে পারো, অবশ্যই তুমি তোমাদের যদি তোমাদের কমন সেন্স বা ম্যাথমেটিক্যাল সেন্স এটা যদি তোমাদের আরো সুবিধা মনে হয়, তাহলে অবশ্যই তোমরা সেই অ্যাপ্রোচটা নিতে পারো। সো বেসিক্যালি তোমাদের খালি নলেজ বা এটা থাকলে হবে না, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আর অন্যান্য স্কিলসও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ রাফসান। তবে হ্যাঁ, তোমার সেকেন্ড অ্যাডভাইসটা আরেক যেভাবে অ্যাপ্রোচ করা যায় কোশ্চেনটা, সেটাও আমার খুব ভালো লাগলো। কিন্তু আমার মনে হয় আমার মতো যদি একটু বোকাশোকা মানুষ হয়, তাহলে সেই কোয়েশ্চেনটা দেখে তুমি প্রথমে যেভাবে বোঝালে আমরা ওইভাবেই মনে হয় করতে চাইবো। কারণ এই কোয়েশ্চেন দেখে করলে আরেকটু আর কি আরামে আরেকটু নিজের কাছে নিজে পরিষ্কার হয়ে করা যাচ্ছে। আচ্ছা, তো সেটাও রাফসান ঠিক। আচ্ছা, তো রাফসান, লাস্ট দিন হচ্ছে আমরা তোমার সঙ্গে কথা বলেছিলাম যে তুমি কিভাবে আর কি বায়োলজি অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিয়েছিলে, তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু সংক্ষেপে জেনেছিলাম। আজকে আমি একটা একটু অন্যরকম কোয়েশ্চেন তোমাকে করতে চাই যে তোমার তোমার কাছ থেকে 2টা অ্যানিমাল বায়োলজির সেশন আমরা পেয়েছি, এবং আজকে একটু জেনেটিক্স নিয়েও আমরা কথা শুনলাম। তো তোমার পার্সোনালি বায়োলজির কোন ব্রাঞ্চটা সব থেকে প্রিয় আর কেন প্রিয়, এটা সম্পর্কে একটু ছোট করে যদি আমাদেরকে বলো। তো আসলে বায়োলজি কোন পার্টটা প্রিয় এটা বলতে আমি আসলে খুব স্পেসিফিক একটা উত্তর দিতে পারবো না। যদি আমি একদম জোর করে কিছু বলতে চাই, তাহলে অবশ্যই বলবো অ্যানিমাল বায়োলজিটাই আমি কিছুটা ইজি বোধ ফিল করি এটা নিয়ে। কারণ এটা নিয়ে আমার মনে হয় যে আমি কিছুটা নিজেকেও বুঝতে পারি। তারপর অ্যানিমালদের সাথে আমার একটা খুব ইন্টারেস্টিং একটা লিংক মনে হয়, যে একটা রিলেশন বুঝতে পারি, এটা ইনসাইড একটা ব্যাপার। আর আরেকটা ইন্টারেস্টিং টপিক স্পেশালি বলবো অ্যানিমাল বায়োলজি হচ্ছে অ্যানিমাল বিহেভিয়ার। এই স্টাডিটা আমার খুবই ইন্টারেস্টিং লাগে, কারণ এটা অনেকটা সাইকোলজির সাথেও কিছুটা লিংক আছে, যে অন্য অ্যানিমালরা কিভাবে বিহেভ করে, এটার সাথে আমাদের কি সম্পর্ক, এটাও আমি খুব মানে বিশ্লেষণ করতে খুবই পছন্দ করি। কিন্তু আমি যদি ওভারঅল একটা উত্তর দিতে চাই, তাহলে আমি আসলে বায়োলজির সব দিকই ভালোবাসি, কারণ প্রত্যেক দিকেই কিন্তু আসলে বিভিন্ন বিভিন্ন ইন্টারেস্টিং টপিক থাকে। আর সব বায়োলজি কিন্তু এক্সক্লুসিভ কিছু না, যে অ্যানিমাল বায়োলজি পড়লে যে খালি অ্যানিমাল নিয়েই আমি থাকবো এমনটা কিছু না। আমাদের অন্যান্য টপিকের সাথেও কিন্তু কোরিলেশন হয়, জেনেটিক্স, তারপর ইকোলজি, এগুলোর সাথে কিন্তু অ্যানিমাল বায়োলজিরও লিংক আছে, তারপর কিছুটা প্ল্যান্ট বায়োলজিরও লিংক আছে, তারপর তারপর এভলিউশন, এভলিউশনারি হিস্ট্রি, এগুলোর সাথে আমরা বিভিন্ন লিংক পাই। তো একটা টপিক আরেকটাকে ছাড়া যে চলবে এমনটা কিন্তু নয়, স্পেশালি প্রফেশনাল লেভেলে কিন্তু একটা এক ফিল্ডে বায়োলজিস্ট কিন্তু নেসেসারিলি একাই কাজ করে না, অন্য ফিল্ডের সাথেও কাজ করে। তো আমরা একটা ভালোবেসে আরেকটা ছেড়ে দিব এমনটা না, অবশ্যই আমাদের একদিকে ঝোঁক থাকতেই পারে, কিন্তু আমরা চাইবো বা চেষ্টা করব যে সব দিকেই আমাদের একটা দিক নির্দেশনা বা একটা আইডিয়া থাকার, যেন আমরা সব বহুমুখী হতে পারি। থ্যাংক ইউ রাফসান, খুবই খুবই সুন্দর একটা উত্তর দিয়েছো। আচ্ছা, তো আমরা প্রায় আমাদের সেশনের শেষ দিকে চলে এসেছি, এবং যারা প্রশ্ন করছিলে কমেন্ট সেকশনে, তাদেরকে একটু আমি বলে দিতে চাই যে কেউ কেউ একটু জেনেটিক্স সম্পর্কে একটু ডিটেইলস প্রশ্ন করে ফেলেছো। আজকে যেহেতু আমাদের সেশনটা হচ্ছে গিয়ে একদমই অ্যানিমাল বায়োলজির, আমরা অল্প একটু আর কি জেনেটিক্স এর মধ্যে ঢুকেছিলাম, এজন্য সরি, আজকে আমরা জেনেটিক্স এর খুব ডিটেইলড আলোচনায় যেতে পারছি না। আমাদের নেক্সট সেশনটা কিন্তু জেনেটিক্স এর, সেদিনের জন্য তোমরা এই প্রশ্নগুলো জমিয়ে রাখতে পারো। তবে একটা কোয়েশ্চেন আর কি আমি একটু রাফসানের কাছে পাস করে দিতে চাই, সেটা হচ্ছে একজন একটু ক্লিয়ার হতে চাইছে যে সন্তান কি
মায়ের ডিম্বাণুর বা এক্স সেলের মাইটোকন্ড্রিয়ার ডিএনএ পায়? এটা কি তুমি আরেকবার একটু মেনশন করবে? আচ্ছা, তো বেসিক্যালি আমরা যখন ফার্টিলাইজেশনের কথা চিন্তা করি, তো ফার্টিলাইজেশনের সময় একটা এক্সেল আর একটা স্পার্ম সেল মিলিত হয়। তো এখন মিলিত বলতে আসলে কি বোঝায় এটা নিয়ে আমরা কি একটু বোঝার চেষ্টা করি। যখন এক্সেলটা যখন স্পার্ম সেলটা এক্সেলের কাছে আসে, আর যখন ফিউজ করতে যায়, তখন দেখা যায় যে আসলে স্পার্ম সেলের যে হেডটা বা মাথাটা, যেটা আমরা সাধারণত বলে থাকি, ওটার সেল মেমব্রেনটা এক্সেলের সেল মেমব্রেনের সাথে মিলিত হয়ে সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা কিন্তু এক্সেলের ভিতরে ঢুকে। আর অনেকক্ষণ কিন্তু আসলে যদি বলে থাকি যে অনেকক্ষণ কিন্তু আসলে ও দুটো মিলিত হয় না, কিছুটা ওয়েট হয়। স্পেশালি হিউম্যানের কেসে বলি, এক্সেল কিন্তু পুরোপুরি মেয়োসিস কমপ্লিট করে না ফার্টিলাইজেশনের আগে, একটু পজ হয়ে থাকে। ফার্টিলাইজেশনের পর মেয়োসিস কমপ্লিট হয়, মেয়োসিস 2 কমপ্লিট হয় ওই এক্সেলে, তারপর হচ্ছে আমাদের নিউক্লিয়াস গুলো মিলিত হয়। তো এই মিলিত হওয়ার পর আমরা যে ডাইপ্লয়েড নিউক্লিয়াসটা পাই, ওই পুরো জাইগোটটা কিন্তু আসলে এক্সেলটাই আর কি। তো স্পার্ম সেলের বডিটা আসলে কি হলো, স্পার্ম সেলের বডিটা আসলে কি হয়, প্রত্যেকটা অংশই আইদার এক্সেলের একটা অংশ হয়ে যায়, না হলে ধ্বংস হয়ে যায়। যেমন স্পার্ম সেলের মাইটোকন্ড্রিয়া গুলো ধ্বংস হয়ে যায়, তারপর সেল মেমব্রেনটা হচ্ছে এক্সেলের সেল মেমব্রেনের পার্ট হয়ে যায়। আর আমাদের যে ফ্ল্যাজেলমটা ছিল স্পার্ম সেলের, ওটা হচ্ছে যে নতুন জাইগোটটা হলো, ওটার সেন্ট্রিওল হয়ে যায়। তো সুতরাং আমরা বুঝতে পারছি যে যেহেতু স্পার্ম সেলের মাইটোকন্ড্রিয়া গুলো ফাইনাল জাইগোটে আস্ত থাকছে না, অর্থাৎ ওগুলো যেহেতু ভেঙে ফেলা হয়েছে, সুতরাং বাবার কোনো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ফাইনাল বাচ্চার মধ্যে ওইভাবে প্রকাশ পায় না। সবগুলোই মায়ের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রকাশ পায়, কারণ মায়ের মাইটোকন্ড্রিয়া গুলোই ওই এক্সেলে থাকে আর কি, রয়ে থাকে আর কি। থ্যাংক ইউ সো মাচ রাফসান। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে হ্যাঁ, আসলে কিন্তু বাচ্চা বা সন্তান তার মায়ের মাইটোকন্ড্রিয়া থেকে ডিএনএ পেয়ে থাকে। তো আমরা একদমই আমাদের সেশনের শেষ দিকে চলে এসেছি। থ্যাংক ইউ আর গুড লাক সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তাহলে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। বাই বাই।